অঙ্ক ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অষ্টম শ্রেণীর পাটিগণিতের অঙ্ক। আজ আমি তোমাদের শেখাবো 11 অধ্যায়ের অঙ্ক। কোষে দেখি 11। এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই রকম অঙ্কগুলো আজকের আমি তোমাদের করাবো। আর একটা কথা বলি যে পাটিগণিতের অঙ্ক মানে অঙ্কের ভাষাকে বুঝতে হবে, অঙ্কের সিস্টেমকে জানতে হবে, আর অঙ্ককে বেশি করে প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্কে ডেভেলপ করা যাবে। এখন তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। প্রথমে আমি করাচ্ছি 11 দাগের অঙ্ক। ভালো করে অঙ্কের ভাষাটাকে বুঝে নাও। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ইলেকট্রিক বিল জমা দেওয়া যায় তাহলে 15% ছাড় পাওয়া যায়। অর্থাৎ 100 টাকা যদি বিল হয় ছাড় পাওয়া যাবে 15 টাকা। এখন আমার কাকিমা ইলেকট্রিক বিল দিয়ে 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুতের বিল কত টাকা ছিল সেটা আমাদের বের করতে হবে। এটা খুবই সহজ অঙ্ক। 11 দাগের অঙ্ক। আমরা এখানে লিখব ছাড়, আর এখানে লিখব বিলের পরিমাণ। পনেরো পার্সেন্ট ছাড় পাওয়া যায়, অর্থাৎ 15 টাকা যদি আমরা ছাড় পাই কত টাকার বিল হবে না 100 টাকার বিল হবে। অর্থাৎ 100 টাকা যদি বিল হয় সেই বিলের ওপর আমি 15 টাকা ছাড় পেতে পারি। আমার কাকিমা 54 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুতের বিল কত টাকা ছিল। এর আগে আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্ক করেছি, এখানেও সেই একই সিস্টেমে অঙ্কগুলো করব। দেখো এই যে ছাড় আর বিলের মধ্যে সম্পর্ক আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখব ছাড় ও বিলের মধ্যে কি সম্পর্ক। দেখো ছাড় যদি বেশি হয় তাহলে বিলও বেশি হবে। তাহলে এখানে বেশি এখানে বেশি হলে সরল সম্পর্ক হয়। এবারে লিখব তাই ভগ্নাংশ হবে যখন সরল সম্পর্ক হলো ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ 15 ওপরে আছে 54 নিচে আছে। এখন আমাদের ভগ্নাংশ হবে 54 ওপরে 15 নিচে, এটা উল্টে গেল। এবারে লিখব নির্ণেয় বিলের পরিমাণ। সমান, এখানে 100 আছে, 100টাকে আমরা বসাবো ইন্টু এখানে ভগ্নাংশটা আমরা বসিয়ে দেব 54/15। এবারে 15-র সঙ্গে এই যে 100 বা 54 আমরা কাটাকাটি করব। দেখো আমরা 5 দিয়ে 15কে কাটলে 5 3 15, আর 100কে 5 দিয়ে কাটলে 5 20 100। এবার 3 দেখো 54-র সঙ্গে কাটে, 18 3 54। তাহলে ওপরে 20 আছে আর 18 আছে, গুণ করলে 18 দুগুণে 36 আর একটা শূন্য, কত হয় না 360 টাকা। তাহলে আমরা লিখতে পারি অতএব ইলেকট্রিক বিলের পরিমাণ ছিল 360 টাকা। তাহলে 100 টাকার বিলের ওপর যদি 15 টাকা ছাড় পাওয়া যায় তাহলে 54 টাকা ছাড় পাওয়ার জন্য বিল কত ছিল 360 টাকা। ক্লিয়ারলি অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। এই অঙ্কটা পরীক্ষায় দিয়ে থাকে, সুতরাং তোমরা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে। পরের অঙ্কটা বুঝে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষায় অবশ্যই অঙ্কটা পড়বে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে হিসাব করে লিখি।
তাহলে অঙ্কের ভাষাটাকে আমরা আগে বুঝে নেব। চিনির মূল্য 20% বেড়ে গেছে, অর্থাৎ 100 টাকার ওপরে 20 টাকা বেড়ে গেছে। মানে আগে যদি চিনির দাম 100 টাকা ছিল, এখন সেই চিনিটার দাম হয়েছে 120 টাকা। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, অর্থাৎ একটা ফ্যামিলিতে দেখা গেল যে 10 কিলো চিনি লাগতো এক মাসে, এখন এই যে দাম বেড়ে যাওয়ার ফলে তাহলে চিনির ব্যবহারটাকে কমাতে হবে, খরচটাকে একই জায়গায় রাখতে হবে। তাহলে আমাদের প্রশ্ন করা হয়েছে যে চিনির ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে, সেটা আমাদের বের করতে হবে। 12 দাগের অঙ্কটা ভালো করে বুঝে নাও তোমরা। আমরা লিখব 100 টাকায় ধরো 100 কেজি চিনি ব্যবহার করা হতো, এটা আমরা ধরে নিচ্ছি। এটা আমরা ধরলাম যে 100 টাকা চিনিতে খরচ হতো এবং 100 কেজি চিনি ব্যবহার হতো একটা ফ্যামিলিতে এক মাসে। এখন চিনির দাম 20% বেড়ে গেছে। তাহলে এখন চিনির দাম যদি 20% বেড়ে যায়, তাহলে ওই 100 কেজি চিনির দাম এখন কত টাকা পড়ছে? এখন 100 কেজি চিনির দাম বা চিনির মূল্য কত টাকা? 100 টাকা আগে ছিল, এখন 20% বেড়েছে, অর্থাৎ 100 টাকার ওপর 20 টাকা বেড়েছে, বেড়ে কত হয়েছে? 120 টাকা। এটা এখন দাম হয়েছে। তাহলে এখন 100 কেজি চিনির দাম 120 টাকা হয়েছে। তাহলে এবারে আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে লিখব মূল্য অর্থাৎ চিনির দাম আর চিনির পরিমাণ। দেখো এখন 120 টাকায় পাওয়া যাচ্ছে কত? 100 কেজি চিনি। তাহলে এখানে আমরা মূল্যতে লিখলাম 120 আর পরিমাণে লিখলাম 100, অর্থাৎ 120 টাকায় এখন 100 কেজি চিনি পাওয়া যাচ্ছে। ওই ফ্যামিলি মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, অর্থাৎ এই যে 100 টাকা মনে করি তার ফ্যামিলিতে ব্যবহার হতো 100 টাকার চিনি, তাহলে সেই 100 টাকাই এখনও চিনিতে বরাদ্দ করতে চায়। তাহলে তার পরিমাণ কত হবে, মানে 100 টাকায় এখন কত চিনি পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করব। দেখো মূল্যের সঙ্গে পরিমাণের সম্পর্ক লিখব। তাহলে লিখব মূল্যের সঙ্গে পরিমাণের কি সম্পর্ক? মূল্য কমেছে তাহলে পরিমাণও কমবে, তাহলে কমের সঙ্গে কম হলে সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে তাহলে যখনই সরল সম্পর্ক হলো তখন ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ 100টা ওপরে হবে 120টা নিচে হবে। ব্যাস, এবার আমরা লিখব পরিমাণ। কি পরিমাণ? না নির্ণেয় পরিমাণ। সমান এখানে 100 আছে, ওই 100টা বসাবো, ইন্টু এখানে যে ভগ্নাংশ 100/120 এটা লিখব। এবার কাটাকাটি করব। দেখো 0 0 কেটে দিলাম, 12কে 4 দিয়ে কাটলে 4 3 12, আর 100কে 4 দিয়ে কাটলে কত হয়? 25 4 100। তাহলে নিচে 3 আছে, 10-এর সঙ্গে বা 25-এর সঙ্গে কাটবে না, তাহলে ওপরে 25 × 10
গুণ করলে কত হয় 25 10 250, নিচে কত 3। তাহলে এখন ওই 100 টাকায় কত চিনি পাওয়া যাবে না 250/3 একক বা কেজি আমরা যদি ধরি। তাহলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে? তাহলে লিখতে হবে চিনির ব্যবহার কমাতে হবে আগে কত ব্যবহার করত 100 কেজি, 100 কেজি থেকে মাইনাস হচ্ছে কত এখন না 250/3। তাহলে লসাগু করব 3, 3টে 100-র সঙ্গে গুণ করলে 300 মাইনাস এখানে 250, তাহলে বিয়োগ করলে কত হয় 50, নিচে কত 3। এবার 50কে আমরা 3 দিয়ে ভাগ করব, 3 একে 3 20, 3 6 18, বিয়োগ করলে 2। তাহলে এই 2টা ওপরে গেল আর 3টা নিচে এলো। তাহলে কত হলো 16 পূর্ণ 2-এর 3। তাহলে এখানে আমরা সমান দিয়ে লিখব 16 পূর্ণ 2-এর 3 কি শতকরা মানে পার্সেন্ট। তাহলে চিনির ব্যবহারের পরিমাণ কত কমাতে হচ্ছে না 16 পূর্ণ 2-এর 3%। অঙ্কটা বুঝতে পারলে সবাই আবারও ভালো করে বুঝে নাও। চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায় চিনির জন্য, তাহলে তাকে চিনির ব্যবহারের পরিমাণ কত কমাতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি অঙ্কটা ক্যালকুলেশন করার জন্য যে 100 টাকায় ওই ফ্যামিলি 100 কেজি চিনি ব্যবহার করতেন, কিন্তু এখন ওই 100 কেজি চিনির দাম 100 টাকা না হয়ে আরও 20 টাকা বেড়েছে, 20% বৃদ্ধি পেয়েছে। পেয়ে কত হয়েছে না 120 টাকা হয়েছে। এখন 100 কেজি চিনির দাম 120 টাকা হয়েছে। তাহলে আমরা লিখব চিনির মূল্য আর চিনির পরিমাণ। চিনির মূল্য কত হয়েছে 120 টাকা, চিনির পরিমাণ কত না 100 কেজি, অর্থাৎ 100 কেজি চিনির দাম 120 টাকা হয়েছে। তাহলে 100 টাকা মানে আগের যে খরচটা রাখতে চায়, তাহলে চিনির পরিমাণ কত হবে 100 টাকায় এখন কত চিনি পাওয়া যাবে না আমরা এইভাবে ক্যালকুলেশন করে দেখলাম। এখন 100 টাকায় চিনি পাওয়া যাবে 250/3 কেজি বা একক। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে কত, আগে 100 কেজি ব্যবহার করত, এখন ব্যবহার করছে এইটা, তাহলে কমাতে হচ্ছে মাইনাস করে 16 পূর্ণ 2-এর 3%। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। সুতরাং তোমরা অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এখন আমরা 13 দাগের অঙ্ক করব, ভালো করে বুঝে নাও অঙ্কটা। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে আমরা সবাই জানি যে জল থেকে যখন বরফ হবে, বরফ হলে আয়তন বৃদ্ধি পায়। ওই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করে লিখি। তাহলে আমরা জানি যে জল জমে বরফ হলে আয়তনে বৃদ্ধি পায়, আবার বরফ গলে যখন জল হয় তখন আয়তন কমে যায়। আমাদের প্রশ্ন করা হয়েছে যে জল জমে বরফ হলে তো আয়তন 10% বৃদ্ধি পায়, তাহলে বরফ গলে জল হলে আয়তন কত হ্রাস পাবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে খুব সহজ পদ্ধতিতে আমরা ক্যালকুলেশন করব, তোমরা ভালো করে অঙ্কটা বুঝে নাও। 13 দাগের অঙ্ক দেখো, জল জমে বরফ হলে আমরা ওটা লিখব আয়তন 10% বৃদ্ধি পায়। অর্থাৎ 100 সিসি জল
জমে বরফ হলে বরফের আয়তন হয় 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 100-র ওপরে 10 বাড়বে। তাহলে 100-র সঙ্গে 10 যোগ 110 সিসি হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে 100 সিসি জল জমে বরফ হলে সেই বরফের আয়তন হবে 110 সিসি। এবার আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে লিখব বরফ আর জল, অর্থাৎ এবার উল্টো কেস হবে, বরফ গলে জল হলে আয়তন কত কমবে। তাহলে বরফ কত 110 সিসি, জল কত 100 সিসি। তাহলে বরফ যদি 100 হয় তাহলে জল কত হবে, শতকরা কত কমবে। তাহলে এটা আমরা ত্রৈরাসিক পদ্ধতিতে বের করব। তাহলে লিখব বরফ ও জলের মধ্যে কি সম্পর্ক, দেখো বরফের আয়তন কমেছে, তাহলে জলের আয়তনও কমবে। তাহলে সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে তাহলে সরল সম্পর্ক যখন, এটা কি হবে, উল্টে যাবে, 100/110 হবে। এবারে লিখব নির্ণেয় জল, বা জল মানে জলের পরিমাণ কত, এখানে 100 ছিল, 100টাকে বসাবো, ইন্টু এখানে কত হয়েছে ভগ্নাংশ 100/110, তাহলে এটা লিখব, এই 0 0 কেটে দিলাম, তাহলে 100 আর 10 গুণ করলে কত হয় 1000, বাই নিচে কত আছে 11। এইটা কি হয়েছে না জলের পরিমাণ হয়েছে। তাহলে জলের পরিমাণ শতকরা কত কমবে, আগে আমাদের জল কত ছিল 100, তাহলে এবারে আমরা লিখব বরফ গলে জল হলে আয়তন কমবে। কত কমবে, আগে কত ছিল 100 মাইনাস এখন কত হয়েছে না 1000/11। তাহলে আগের অঙ্কটার মতো আমরা লসাগু করব, 11 লসাগু, 11-র সঙ্গে 100 গুণ করলে 1100, মাইনাস এখানে আছে 1000, তাহলে আমাদের বিয়োগ করলে কত হয় 100, 1100 থেকে 1000 বিয়োগ করলে 100, নিচে কত আছে 11, তাহলে 100-কে 11 দিয়ে ভাগ করব, 11×9 99, বিয়োগ করলে কত থাকে 1, ওই একটা ওপরে গেল আর 11টা নিচে এলো, তাহলে 9×1=11, তাহলে আমরা এখানে লিখব 9×1=11%। তাহলে বরফ গলে যদি জল হয় তাহলে আয়তন কত কমবে না 9×1=11%। অঙ্কটা বুঝতে পারলে ক্লিয়ারলি, আবারও ভালো করে বুঝে নাও। দেখো বলা আছে আমাদের জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, অর্থাৎ 100 সিসি জল জমে বরফ হলে আয়তন 10% বাড়বে, 110 হয়ে যাবে। তাহলে 100 সিসি জল হলে, এই সিসিটা আমরা একক লিখেছি, 100 সিসি জল হলে সেইটা বরফ যখন হবে তখন 110 সিসি হয়ে যাবে। আমাদের প্রশ্ন করা হয়েছে যে বরফটা গলে যখন জল হবে তখন তার আয়তন কত কমবে। তাহলে এই বরফটা যদি গলে যায় তাহলে 110 সিসি বরফ,
গলে জল হতে কত হবে? জল হলে 100 হবে। এবার তাহলে বরফ যদি 100 হয়, কারণ আমাদের শতকরা কত কমবে জিজ্ঞেস করেছে, সেই জন্য আমরা 100 লিখেছি। তাহলে 100 হলে জল কত হবে? না, আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করলাম যে জল হবে 1000/11। তাহলে জলের আয়তন কত কমবে? আগে কত ছিল? 100 সিসি জল, এখন কত হচ্ছে? 1000/11। তাহলে কমলো কত? না, 100 মাইনাস 1000/11। এটা আমরা লসাগু করে যদি বিয়োগ করি তাহলে 9.1-11% হবে। ক্লিয়ারলি বুঝতে পারলে? অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার চান্স 99%। সুতরাং ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। এখন আমরা 17 দাগে অঙ্কটা করব। দেখো, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লিখি। তাহলে অঙ্কের ভাষাটা বলতে চাইছে যে আমিনা বিবি তার বেতন প্রথমে বেড়েছে, কত বেড়েছে? 20% বৃদ্ধি পেয়েছে, কিন্তু পরে আবার 20% হ্রাস পেয়েছে। তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে এই অঙ্কটা করার কি দরকার আছে? 20% বেড়েছিল, 20% কমে গেছে, তাহলে যা ছিল বেতন তাই আছে। কিন্তু না, অঙ্কের সিস্টেমে এসে দেখো যে কিভাবে পার্সেন্টেজটা ক্যালকুলেশান হচ্ছে। তাহলে আমরা 17 দাগের অঙ্ক করব। লিখব বেতন 20% বৃদ্ধি। বৃদ্ধি মানে বেড়েছে, অর্থাৎ বেতন আগে 100 টাকা হলে এখন বেতনটা কত হবে? 100 তো থাকছে, তার সঙ্গে 20 টাকা বেড়েছে, তাহলে 100 প্লাস 20 মিলে কত হয়েছে? না, 120 টাকা। এইটা এখন বেতন হয়েছে। পরে 20% হ্রাস পেল, অর্থাৎ কি হচ্ছে? বেতন আর লিখব হ্রাস। বেতন কত? 100 টাকা। এই যে পরে 20% হ্রাস পেল, অর্থাৎ বেতন 100 টাকা হলে হ্রাস পেয়েছে কত টাকা? 20 টাকা, অর্থাৎ 20 টাকা কমে গেছে। কিন্তু বেতন আগে কত ছিল? এই যে 20% বেড়ে বেতন কত ছিল? 120 টাকা। তাহলে 120 টাকা ওপরে কত হ্রাস পেয়েছে আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব বেতন ও হ্রাসের মধ্যে সরল সম্পর্ক। লিখব বেতন ও হ্রাসের মধ্যে সরল সম্পর্ক। তাই ভগ্নাংশ হবে উল্টে যাবে ভগ্নাংশ। 100/120 ছিল, এখন হবে 120/100। এবার লিখব নির্ণেয় হ্রাস সমান, ওখানে 20 ছিল, 20টা বসাবো, ইন্টু এখানে ভগ্নাংশ 120/100। দেখো, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, আবার এই 10-এর শূন্য আর 20 শূন্য কেটে গেল। তাহলে ওপরে থাকলো 12 আর 2, গুণ করলে কত হচ্ছে? 24। অর্থাৎ এই যে 24% বেতন কি হলো? না, হ্রাস পেল। অর্থাৎ আগে 100 টাকা বেতন হলে 20% বেড়ে 120 টাকা হয়েছিল, কিন্তু তারপরে 20% হ্রাস পেল, অর্থাৎ 100 টাকার ওপরে 20 টাকা
কমলো, কিন্তু তার তো বেতন হয়েছিল 120 টাকা। তাহলে সেই 120 টাকার ওপরে কত কমলো? না, এখানে 24% কিন্তু কমে গেল। ক্লিয়ারলি বুঝতে পারলে? এই হলো অঙ্কের সিস্টেম। সুতরাং অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো। যে কটা অঙ্ক আমি এখান থেকে করালাম খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসার চান্স খুব বেশি। সুতরাং তোমরা এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো আর ভালো করে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ক্লাসে।